আকাশের তৃতীয় মেয়ের জন্ম হলো। শাশুড়ি অনামিকাকে বলতে লাগল, মায়ের বাড়িটা বেচে আকাশকে বিদেশে পাঠিয়ে দাও, যাতে মেয়েদের ভবিষ্যৎ ভালো হয়। অনামিকা বৃদ্ধা মাকে রাজি করিয়ে বাড়ি বিক্রি করে দিল। আকাশ সিঙ্গাপুর চলে গেল। যখন সে ভালো পয়সা উপার্জন করতে লাগল, তখন মা আর বোনেরা বলল, অনামিকাকে তালাক দিয়ে দাও, তোমার বিয়ে ভালো জায়গায় করে দেব। আকাশ অনামিকাকে তালাকের নোটিশ পাঠিয়ে দিল আর নিজে অন্য বিয়ে করে নিল। দ্বিতীয় স্ত্রীর কোনো সন্তান হলো না। আকাশ মেয়েদের কথা মনে করে কাঁদত। শেষে একদিন মেয়েদের সঙ্গে দেখা করতে গেল। সামনের দরজায় তীব্র ঠান্ডায় একটি বস্তার পর্দা ঝুলছিল। ভিতরে উকি মেরে দেখে তার চিৎকার বেরিয়ে গেল। লেডি ডাক্তার বাইরে এসে জানালেন যে আবার একটি মেয়ের জন্ম হয়েছে। আকাশসহ যতজন দাঁড়িয়েছিল সবার মুখে বিষণ্ণতা ছড়িয়ে পড়ল। আকাশের মা তার মেয়েদের সঙ্গে দুঃখের কথা বলছিল। মেয়েরাও ভান করে কাঁদছিল। লেডি ডাক্তার পাশ দিয়ে যেতে যেতে তাদের কাঁদতে দেখে অবাক হয়ে বললেন, আপনারা কেন কাঁদছেন? মেয়ের জন্মে তো খুশি হওয়া উচিত, তারা তো লক্ষ্মীর রূপ। আকাশের মা হাত তুলে বলল, থামুন ডাক্তার, আমাদের আগে থেকেই দুটো নাতনি আছে, আর এক নাতনির আশা ছিল না। আমাদের ছেলে চাই, ছেলেই বংশ বাড়ায়, বড় হয়ে আকাশের হাত ধরে। কিন্তু এ আবার এক মেয়ে জন্ম দিয়ে আমাদের হাতে তুলে দিল। নার্স ছোট্ট মেয়েটিকে এনে আকাশের হাতে দিল। আকাশ মেয়েকে দেখল গোলগাল, একদম তার মতো। সে মেয়েটিকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরল। অনামিকার সঙ্গে দেখা করার অনুমতি দেয়া হলো। সে বিছানায় শুয়েছিল। শাশুড়ি তার সঙ্গে দেখা করতে স্পষ্ট অস্বীকার করল। তাদের মনে হচ্ছিল তৃতীয় মেয়ে জন্ম দিয়েছে বলে দোষটা অনামিকারই। নন্দরা মুখ বাঁকিয়ে বাইরে শাশুড়ির পাশে বসে রইল। আকাশ কিছুক্ষণ ভেবে ভিতরে অনামিকার কাছে গেল। কেমন আছো? জিজ্ঞাসা করল। অনামিকা চোখ সরিয়ে দিও আকাশ, এবারও তোমাকে ছেলে দিতে পারলাম না। আকাশ এদিক ওদিক তাকিয়ে বলল, আচ্ছা এ কথা ছেড়ো, ডাক্তারের কাছ থেকে ডিসচার্জ নিয়ে বাড়ি চলো। মা বেশিক্ষণ বাইরে বসতে পারবে না। অনামিকা অবাক হয়ে তাকাল। সে এইমাত্র সন্তান প্রসব করেছে। কিন্তু আকাশ এমন কথা বলছে যেন সে সাধারণ ওষুধ নিতে এসেছে। কিছুক্ষণ পর মাও ঘরে ঢুকল। আমি তোকে কতবার বলেছিলাম গর্ভাবস্থায় ভগবানের কাছে প্রার্থনা করতে, যেন তোর কোলে ছেলে আসে, যাতে আমার আকাশেরও ভাগ্য খোলে। কিন্তু তুই তো কর্মজ্বালা, যখন থেকে এসেছিস তখন থেকে আমার আকাশের হাত টান টান। চাকরির বেতনেই তার চলে না। দুটো মেয়ে আছে, তৃতীয় আরেকটা এসে গেল। সে ওড়না মুখে দিয়ে আবার কাঁদতে লাগল। অনামিকা নিজেকে অপরাধী মনে করতে লাগল। না চাইলেও সে নিজের মেয়েকে নিজের জন্য বোঝা ভাবতে শুরু করল। অনামিকা মেয়েটিকে নিয়ে বাড়ি ফিরল। বাড়িতে সবার মেজাজ খারাপ। আসার সঙ্গে সঙ্গে তাকে রান্নাঘরে কাজের মধ্যে ঠেলে দেওয়া হলো। ব্যথায় কাতর শরীর নিয়ে সে রুটি বানাতে লাগল। তার অবস্থা খারাপ, কিন্তু শাশুড়ির মনে দয়া এল না। বাড়ি আনার পরের দিনই আকাশ চুপচাপ কাজে চলে গেল। যতদিন কাজ করত ততদিন পয়সা পেত। এখন খরচ আরও বেড়েছে। সে মা আর বোনদের অনামিকার সঙ্গে আচরণ নিয়ে কিছুই বলত না। ধীরে ধীরে দিন কেটে যেতে লাগল। অনামিকার ছোট মেয়ে বড় হতে লাগল। এখনো তার মাত্র 9 মাস বয়স। তখন আকাশের সঙ্গে সেই ঘটনা ঘটল। একদিন সে কাজ থেকে বাড়ি ফিরল, মুখে উদ্বেগের ছাপ। ক্লান্ত পায়ে হেঁটে এসে উঠোনে পড়া একলা খাটিয়ার উপর বসল। অনামিকা রান্নাঘরে কাজ করছিল। আকাশকে দেখেই বাইরে এসে জিজ্ঞাসা করল, কি হয়েছে আকাশ, আজ তাড়াতাড়ি বাড়ি এসেছ? আকাশ কোনো জবাব দিল না। আকাশ কনির গ্লাস নিয়ে এলো। এমন সময় ভিতর থেকে শাশুড়ির গলা ভেসে এলো, আরে এসে গেছে আমার ছেলে আকাশ, আজ তাড়াতাড়ি এসেছে, চল আমাকে ডাক্তারের কাছে নিয়ে চল।
ওষুধ নিতে হবে। হঠাৎ আকাশ যেন ফেটে পড়ল। নিয়ে যেতে পারবো না। মা আপনাকে ডাক্তারের কাছে। আমার কাছে পয়সা নেই। আর আমাকে চাকরি থেকেও বের করে দিয়েছে। বাড়িতে যেটুকু পয়সা আসতো এখন সেটাও আসবে না। আমি ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি কিভাবে বাড়ির খরচ চালাব। আকাশ যেন ফুঁপিয়ে কাঁদতে যাচ্ছিল। রান্নাঘরের পাশে পানির গ্লাস হাতে দাঁড়ানো অনামিকা হতবাক হয়ে গেল। শাশুড়িরও মুখ কিছুক্ষণ খোলা রইল। তারপর হঠাৎ সে বুক চাপড়াতে শুরু করলো। হায় হায়, আমার ছেলের তো ভাগতে শুরু করলো। হায় হায়, লক্ষ্মী মেয়ের ভাগ্যে আসে। কিন্তু অনামিকা, তুই তো মনহুস। যখন থেকে আমার ছেলের সঙ্গে তোর বিয়ে হয়েছে বাড়িতে প্রায়ই কোনো না কোনো বিপদ আসে। মা সব দোষ ঘুরিয়ে অনামিকার অপরাধী মনে করল। সে দাঁড়িয়ে থাকতেই শাশুড়ি বলল, যা, আমার আকাশকে পানি দে। আমার ছেলে কতটা বিপদে পড়েছে। তুই তার সাহায্য তো কখনো করতে পারস না। শুধু ৩টে মেয়ে জন্ম দিয়ে তার মাথায় বোঝা বাড়িয়ে দিয়েছিস। ভগবান জানে আমার আকাশ এসব সামলাবে কিভাবে। মা মাথায় হাত দিয়ে শুয়ে পড়ল। অনামিকা মাথা নিচু করে আকাশের জন্য পানি নিয়ে এলো। কিন্তু সেও পানি খেতে অস্বীকার করল। এরপর থেকে বিপদের এক নতুন ধারা শুরু হলো। বাড়িতে ৩টে যুবতী বোন ছিল যাদের বিয়ে দিতে হবে। তারা সারাদিন বিছানায় পড়ে থাকত আর ভাবিকে বিরক্ত করত। বাড়িতে রাখা পয়সা ধীরে ধীরে ফুরিয়ে যেতে লাগলো। অনামিকা খুব কৃপণভাবে বাজার করত। তারপরও পয়সা কতদিন চলবে? একদিন সে আলমারি খুলে ভিতরের পয়সা গুনছিল। মুখে উদ্বেগ ফুটে উঠেছিল। মেয়েদের দুধ কেটে শুধু রোজের ডাল সবজির জন্যই পয়সা কম পড়ছিল। শাশুড়ি ঘরে ঢুকে জিজ্ঞাসা করল, কি গুনছিস অনামিকা? কোন ধন লুকিয়ে রেখেছিস এখানে? অনামিকা ভয় পেয়ে গেল। পিছনে আমার কাছে এসে বস। এখানে আমার কাছে। তোর সঙ্গে একটা কথা আছে। শাশুড়ি অনামিকাকে স্নেহ করে কাছে ডাকল। অনামিকা অবাক হল। শাশুড়ি তাকে এত স্নেহ করে কখনো ডাকেনি। তবু চুপচাপ গিয়ে বসল। দেখ অনামিকা, আকাশের উপর খুব কঠিন সময় এসেছে। আমার এক আত্মীয় সিঙ্গাপুরে থাকে। কাল সে আমাকে ফোন করেছিল। বলেছে আকাশকে সিঙ্গাপুরে চাকরি জোগাড় করে দেবে। কিন্তু এর জন্য বড় পুঁজির আমাদের কারোর কাছে এত পুঁজি নেই। হ্যাঁ, আমার একটা উপায় আছে। অনামিকা মাথা তুলে তাকাল। মাজি, এ তো খুব খুশির কথা যে আকাশের সিঙ্গাপুরে চাকরি হবে। কিন্তু সে উপায়টা কি? শাশুড়ি একটু মাথা চুলকে বলল, ভাই তোর কেউ নেই। তোদের বাবার এত বড় একটা বাড়ি আছে। শুধু এক বৃদ্ধা মা আছে যেখানে থাকে। এক কাজের মেয়ে তাদের দেখাশোনা করে। যদি তুই একটু সাহায্য করিস তাহলে মাকে বলে সেই বাড়ি বেচে দিয়ে পয়সা আকাশকে দিয়ে দে, যাতে সে বাইরে গিয়ে পয়সা পাঠায়। ৩টে মেয়ে জন্ম দিয়ে তো দিয়েছিস, তাদের খরচও তো তুলতে হবে। বৃদ্ধা মাকে বল কোথাও ভাড়ায় চলে যাক। আকাশ পয়সা পাঠালে তুই ভাড়া দিয়ে দিস। শাশুড়ি আরামে পুরো পরিকল্পনা বুঝিয়ে দিল। অনামিকা হতবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। আপনি কি বলছেন মাজি? সে তো আমার বাবার বাড়ি। অনেক টাকার। শাশুড়ি হঠাৎ রেগে গেল। হ্যাঁ, দামি তো। তাকে সাজিয়ে কি করবি? ভালো, এই যে বেচে আকাশকে পয়সা দিয়ে দে। না হলে আমি এখনই আকাশকে বলবো যে সে তোকে দাঁড়াতে দাঁড়াতে বাড়ি থেকে বের করে দেয়। ৩টে মেয়ের মাকে রেখে তার কি কাজ? শাশুড়ির কথা শুনে অনামিকার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কিন্তু কথা এমনই বলা হয়েছিল যে তাকে মায়ের সঙ্গে কথা বলতেই হলো। সেই দিনই সে কয়েকটা গলি পেরিয়ে মায়ের বাড়ি গেল। বৃদ্ধা মা অনামিকাকে দেখে খুব খুশি হলো। অনামিকা পায়ে ধরে অনুনয় করতে লাগলো, ভগবানের জন্য মা, এই বাড়ি বেচে আকাশকে পয়সা দিয়ে দাও। তার সিঙ্গাপুর যেতে হবে। আমাকে সাহায্য করো। না হলে আমার শাশুড়ি আমাকে তালাক দিয়ে দেবে। ৩টে মেয়ে জন্ম দেওয়ার অপরাধে এখন সেই বাড়িতে আমার কোনো মর্যাদা নেই। অনামিকার মা ঘাবড়ে গেল।
সে মেয়েকে তুলে নিজের পাশে বসাল আর তার চোখের জল মুছে দিতে লাগল। চিন্তা করিস না মেয়ে, যদি এই বাড়ি বেচে তোর ঘর বাঁচে তাহলে আমার কোনো আপত্তি নেই। তুই আজই কাগজপত্র নিয়ে যা, যার হাতে খুশি এই বাড়ি বেচে দে। অনামিকা কাঁদতে কাঁদতে মাকে কত ভালোবাসতো, কিন্তু সেই সন্ধ্যায় সে কাগজপত্র নিয়ে ফিরল। কাগজপত্র আকাশের হাতে তুলে দিল। আকাশ, তার মা আর বোনেরা খুব খুশি হলো। আকাশ তৎক্ষণাৎ এক সম্পত্তি ডিলারকে কাগজপত্র দিয়ে বাড়ি ভালো দামে বিক্রি করে দিল। অনামিকার বৃদ্ধা মা এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়ি চলে গেল। এ তো খুব বড় পুঁজি মা, আমি সহজেই সিঙ্গাপুর চলে যেতে পারবো। আকাশ খুশিতে মায়ের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ বাবা, অবশ্যই যা, ভগবত খুলে দিক, ভগন বা খুলে থু। অনামিকার আমার শাশুড়ি স্নেহভরা গলায় বলছিল। অনামিকার মন ভারী হয়ে গিয়েছিল। মাকে ঘর ছাড়াচ্ছিল না। আকাশ ভিতরে এসে তার পাশে বসল। চিন্তা করো না, এখন আমি তোমাদের আর আমাদের মেয়েদের কোনো অভাব হতে দেব না। অনামিকা এইমাত্র এত দামি বাড়ি আকাশের হাতে তুলে দিয়েছে বলে তার মাথায় অনামিকার উপকারের বোঝা চেপে বসেছিল। কিন্তু শাশুড়ি দেখল সে অনামিকার সঙ্গে স্নেহ করে কথা বলছে, তখনই আকাশকে বাইরে ডেকে খেতে বসিয়ে দিল। অনামিকা চুপচাপ ভিতরে বসে রইল। আকাশের সিঙ্গাপুর যাওয়ার সব প্রস্তুতি শেষ হলো। শীঘ্রই তার ডাক এলো। জিনিসপত্র গুছিয়ে সে চলে গেল। যাওয়ার সময় অনামিকাকে প্রতিশ্রুতি দিল যে সে তাড়াতাড়ি পয়সা উপার্জন করে পাঠাতে শুরু করবে, যাতে ৩ মেয়ের ভালো ভবিষ্যৎ হয়। ছোট্ট মেয়েরা বাবাকে যেতে দেখে মায়ের আঁচল ধরে দাঁড়িয়েছিল। মাম্মি, পাপা কোথায় যাচ্ছে? নির্দোষ গলায় জিজ্ঞাসা করছিল। অনামিকা শুধু চোখের জল গিলে রাখল। সে জানত আকাশ থাকতেও তার বাড়িতে কোনো মর্যাদা নেই। এখন সে চলে গেলে শাশুড়ি আর নন্দেরা তার জীবন দুর্বিষহ করে তুলবে। আর তাই হলো, পুরো বাড়ির কাজ আগের মতোই অনামিকাকে দিয়ে করানো হতো। এখন শাশুড়ি আর নন্দেরা সর্বত্র ছড়াতে শুরু করল যে অনামিকা নিজে জোর করে আকাশকে সিঙ্গাপুর পাঠিয়েছে, যাতে সে পয়সা উপার্জন করে পাঠায়। তার ইচ্ছা এখানকার উপার্জনে পূরণ হচ্ছিল না। যে কেউ শুনো অনামিকাকে খারাপ বলতে শুরু করত। পাড়ায় কেউ এলে শাশুড়ি তার সামনে কেঁদে কেটে বলল, ৩টে মেয়ে জন্ম দিয়ে আমাদের সামনে রেখে দিয়েছে, কে এদের পড়াবে, লেখাবে, বিয়ে দেবে? লাখ লাখ টাকা যৌতুক দেওয়া কি সহজ কাজ? শাশুড়ি বলতো আর শোনা যায় মরে যেত। এখন মেয়েরাও বড় হচ্ছিল, তারা সব কথা বুঝতো আর অবাক হয়ে মাকে 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 জিজ্ঞাসা করত, মাম্মি আমরা কি বোঝা? বোঝা মানে কি? দাদি আমাদের এমন কথা কেন বলে? অনামিকা চুপ হয়ে যেত। বেচারি আর কি বলবে। প্রথম মাসে আকাশের কোনো কাজ জোটেনি, কিন্তু দ্বিতীয় মাসে তার ভালো চাকরি হলো। এখন সে প্রতি মাসে ভালো পয়সা পাঠাতে শুরু করলো। কিন্তু সমস্যা হলো, সব পয়সা শাশুড়ির অ্যাকাউন্টে আসলো। আকাশ যাওয়ার আগে শাশুড়ি নিজের ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিয়েছিল। মাজি, আমাকে কিছু পয়সা দিন, আমি মেয়েদের স্কুলে ভর্তি করাবো। আকাশ এই মাসে ভালো পয়সা পাঠিয়েছে। অনামিকা শাশুড়িকে বলল, তোর কি করতে হবে? মেয়েদের স্কুলে ভর্তি করিয়ে। কালকে তো তাদের অন্য ঘরেই যেতে হবে। শিক্ষা আর পড়াশোনার পিছন যত টাকা খরচ করবি সব বেকার যাবে। দুবেলা রুটি খাচ্ছে না, এটাই যথেষ্ট। কোনো দরকার নেই এদের ভালো স্কুলে ভর্তি করার। হ্যাঁ, যদি খুব ইচ্ছা হয় তাহলে গিয়ে সরকারি স্কুলে নাম লিখিয়ে দে, আমার কাছে কোনো পয়সা নেই। শাশুড়ি মাথা ঝাঁকাল। অনামিকা হতবাক হয়ে গেল। তার মনে পড়ল শাশুড়ি তো তার বাড়ির ভাড়া দেওয়ারও কথা দিয়েছিল মাজি, কিন্তু মেয়েদের পড়ানো জরুরি। আর আকাশ বলেছিল সে এদের জন্য পয়সা পাঠাবে। অনামিকা কিছু বলার চেষ্টা করছিল, তখনই বড় ননদ ভিতর থেকে এসে বলল,
এখন আকাশ ভাইয়ের নাম নেওয়ার পর্যন্ত করেনি। সে যখন থেকে গেছে তোমার সঙ্গে কথা চেষ্টা করো না। সে তো তোমাকে আর তোমার মেয়েদের থেকে নিস্তার পেয়ে গেছে। সময় কেন আসে না তোমার? অনামিকা চুপ হয়ে গেল। এ কথা সত্যি ছিল। আকাশ এখান থেকে যাওয়ার পর অনামিকার সঙ্গে কোনো ফোন করেনি। সে আগে থেকেই কম কথা বলা মানুষ ছিল। শাশুড়ি আর নন্দেরা এখন বসে এই মাসের খরচের হিসাব করছিল। সেই খরচে অনামিকার মেয়েদের জন্য কোনো টাকা ছিল না। অনামিকার কাছে মোবাইল ফোন ছিল না। সে জানতো শাশুড়ি তাকে আকাশের সঙ্গে কথা বলতে দেবে না। তাই প্রতিবেশীর বাড়ি গেল, সেখান থেকে মোবাইল নিয়ে আকাশের নম্বর মিলাল। কিছুক্ষণ বাজতে থাকার পর আকাশ ফোন তুলল। সে ক্লান্ত ছিল। আকাশ, আমি অনামিকা কথা বলছি। আমাকে মেয়েদের শিক্ষার জন্য কিছু পয়সা লাগবে। মাজি আমাকে পয়সা দিচ্ছে না। আপনি আমাকে আলাদা করে পয়সা পাঠিয়ে দিন, যাতে আমি এদের স্কুলে পাঠাতে পারি। অন্যদিকে হয়তো সে ডিউটি করে এসেছে, ক্লান্ত। ইয়ার, তোদের পয়সার ডিমান্ডের শেষ নেই। আমি এখানে পশুর মতো কাজ করে করে তোদের পয়সা পাঠাই, কিন্তু তোর লোভের পেট ভরে না। তোকে আরও পয়সা লাগবে। মাত্র 2 মাস আগে তুই মাকে পয়সা মানিয়েছিস যে বাচ্চাদের নতুন জামা আনতে হবে। এই মেয়েরা আমার জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। না ওখানে শান্তি, না এখানে শান্তি। এখন তুই আমাকে ফোন করিস না। আমার কাছে কোনো পয়সা নেই তোকে আর তোর মেয়েদের পালার জন্য। আকাশ ঠান্ডা গলায় ফোন কেটে দিল। অনামিকা হতবাক হয়ে মোবাইলের দিকে তাকিয়ে রইল। এমনটা কখনো হয়নি। সে তো কখনো শাশুড়িকে বলে পয়সা মানায়নি। অনামিকা ফিরে এসে দেখল পায়ের তলায় মাটি নেই। ভিতরে উঠোনে শাশুড়ি মোবাইলে কারো সঙ্গে কথা বলছে। যেভাবে কথা বলছিল মনে হচ্ছিল যেন খুব গুরুত্বপূর্ণ কথা। অনামিকা দরজা বন্ধ করে ভিতরে ঢুকল। তখনই শাশুড়ি বলল, হ্যাঁ, এসেছে তোর বউ। না জানি কার বাড়ি গিয়ে তোর কাছে আমার নালিশ জানাচ্ছিল। অনামিকা অনামিকা হঠাৎ ঘুরে তাকাল। আকাশ তার ফোন কাটার পর নিজের মাকে ফোন করে দিয়েছিল। তার খুব কষ্ট হলো, কিন্তু কিছু না বলে চুপচাপ রান্নাঘরে চলে গেল। ননদ এসে নির্দেশ দিল আলু কপির তরকারি চাপিয়ে দিতে। সে চুপচাপ রান্না করতে লাগল। মেয়েরা নোংরা জামায় বাইরে খেলছিল। অনামিকার বুক ফেটে যাচ্ছিল। তাদের বাবা তাদের শিক্ষায় 1 টাকা খরচ করতে রাজি নয়, কিন্তু বাড়িতে নানা রকম খাবার হচ্ছে। 3 ননদ প্রায়ই কেনাকাটায় যায়। শাশুড়িও নিজের জন্য প্রচুর শুকনো ফল এনেছে। অনামিকার চোখ দিয়ে রক্তের অশ্রু ঝরছিল, কিন্তু সে সব সহ্য করে কাজ করে যেত। স্বামী যখন তার পাশে নেই তখন সে কার কাছে অভিযোগ করবে? বৃদ্ধা মাকে তো সে নিজেই ঘরছাড়া করে দিয়েছে। স্বামী আর শাশুড়ির কথায় ভরসা করে। পরের দিন সকালে শাশুড়ি খুব সকালে উঠে অনামিকাকে বলল, সামনের দর্জির দোকান খুলেছে, এই 3 বোনের জোড়া নিয়ে যা। পাড়ায় বিয়ে আছে, তাদের পরে গিয়ে যোগ দিতে হবে। অনামিকা চুপচাপ বড় মেয়ের হাত ধরে জোড়া নিয়ে বেরিয়ে পড়ল। নিজের পায়ে ভাঙা চপ্পল, কিন্তু শাশুড়ির চোখে এসব পড়ত না। পিছনে শাশুড়ি দেখল অনামিকা চলে গেছে। তখনই আকাশকে ফোন করল। আকাশ, আমার ছেলে কেমন আছিস? মা স্নেহ করে জিজ্ঞাসা করল। অন্যদিকে আকাশ কালকের কথায় বিরক্ত ছিল। মা, আমি অনামিকা আর মেয়েদের কারণে খুব বিপদে আছি। তারা প্রায় এত পয়সা চায়। আপনি সব সময় বলেন তাদের খরচ কমে। না, আমি বুঝি না কি করব। আমি ডাবল ডিউটি করি, তারপরও কিছু জমিয়ে রাখতে পারছি না। সারা জীবন তো এখানে থাকতে পারবো না। আকাশের গলায় বিরক্তি ছিল। শাশুড়ি হেসে বলল, বাস বাবা, তাই তোকে আজ ফোন করেছি। ভালো করে ভেবে দেখেছিস 3টে মেয়ে পালার আর তাদের বিয়ে দেওয়ার? কালকে লাখ লাখ টাকা যৌতুক চাইবে। ভগবান না করুন যদি কোনো মেয়ে ঘর থেকে পালিয়ে যায়, তাহলে তোর কত সব ইজ্জত তো মাটিতে মিশে যাবে। ভালো এই যে এই বদনাম হবে
সব এই কর্মজালাকে তালাক দিয়ে দে, যে আজ পর্যন্ত তোকে একটা ছেলে দিতে পারেনি, আর অন্য বিয়ে করে নে। এ তো তোকে দিতে পারবে না। শাশুড়ির কথায় আকাশ একটু শক্ত হয়ে গেল, কিন্তু মায়ের কথা কিছুটা তার মনে লাগল। পয়সা এসে গেছে, এখন ঢলতি বয়সের স্ত্রী তাকে আর ভালো লাগত না। আর শুরু থেকেই অনামিকার সঙ্গে তার মন মেলেনি। আকাশ কিছুক্ষণ কথা ঘোরাল, কিন্তু শেষে রাজি হয়েছিল। তিন ননদও তার দুপাশে বসে খোঁজাখুঁজি চোখে অনামিকাকে দেখছিল। চল অনামিকা, তোর জিনিসপত্র বেঁধে এখান থেকে বেরিয়ে যা, আমার ছেলে তোকে তালাক দিতে চলেছে, শাশুড়ি মজা নিয়ে বলল। অনামিকা হতবাক হয়ে গেল। এইমাত্র সে তাদের কাজ করে এসেছে। আপনি কি বলছেন? সে ভয়ে জিজ্ঞাসা করল। তখনই তাদের মোবাইলে আবার কল এলো। শাশুড়ি কল রিসিভ করে স্পিকার অন করে হঠাৎ অনামিকার হাতে গুজে দিল। অনামিকা ভয়ে জিজ্ঞাসা করল, আকাশ, আপনি কি করছেন? আমার আর আমার মেয়েদের কি হবে? কিন্তু অন্যদিকে আকাশ তো কুমারী আর কম বয়সী মেয়ের সঙ্গে বিয়ের স্বপ্ন দেখছিল। সে অনামিকার একটা কথাও শুনল না। বলল, আমি উকিলের সঙ্গে সের কাগজ দেবে, চুপচাপ সই করে দিস। অনামিকা ভয়ে সেখানেই মাটিতে বসে পড়ল। মোবাইল তার হাত থেকে পড়ে গেল। কতক্ষণ সে কেঁদে কেঁদে শাশুড়ির কাছে মিনতি করল যে তার সঙ্গে এমন না করে, কিন্তু এখন আর কি করা যায়? তখনই দরজায় উকিল এসে হাজির হলো। শাশুড়ি আর নন্দেরা জোর করে তার কাছ থেকে সই করিয়ে নিল। তিন মেয়ে উদ্বিগ্ন হয়ে মায়ের অবস্থা দেখছিল। অনামিকার শাশুড়ি আর তিন মেয়ে তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। তার মাকে তো আগেই সে বের করে দিয়েছিল। এখন তার থাকার কোনো ঠিকানা নেই। হাতে মাত্র কয়েকটা টাকা, যা দর্জির দোকান থেকে ফিরে পেয়েছিল। তিন মেয়েকে জড়িয়ে ধরে অনামিকা চলতে লাগল। তার এক বান্ধবীর বাড়ির কথা মনে পড়ল। সে চুপচাপ সেখানে পৌঁছল। বান্ধবী বিবাহিতা আর সন্তানের মা। সে অনামিকাকে দরজায় দেখে বিরক্ত হল, কিন্তু অনামিকাকে নিজের বাড়িতে রাখতে স্পষ্ট অস্বীকার করল। সে স্বামীর সামনে অন্য কোনো মেয়েকে রাখতে চায় না। তবে সে অনামিকার এতটা সাহায্য করল যে নিজের বাড়ির পাশের খালি প্লটে থাকার অনুমতি দিল, যেখানে একটা ভাঙাচোরা ঘর তৈরি করা ছিল। অনামিকা চুপচাপ মেয়েদের নিয়ে সেখানে থাকতে লাগল। দিনরাত তার মেয়েরা মাকে কাঁদতে দেখত, কিন্তু তারা মায়ের কোনো সাহায্য করতে পারত না। তিনজনেই খুব ছোট। ঋতু বদলাতে থাকল। সিঙ্গাপুর থেকে অনেক পয়সা উপার্জন করে আকাশ বাড়ি ফিরল। মা তার জন্য কুমারী মেয়ের খোঁজ করে রেখেছিল। যখন হাতে টাকা থাকে তখন সব হয়ে যায়। কম বয়সী সুন্দরী স্ত্রী পেয়ে আকাশ খুব খুশি ছিল। অনামিকা আর তার তিন মেয়ের কথা তার আর মনেও পড়ত না। সে খুশি ছিল যে মা ভালো সিদ্ধান্ত নিয়েছে। দিন কেটে যেতে লাগল। সবাই অপেক্ষায় ছিল কবে নতুন বউ ছেলের সুখবর দেবে। কিন্তু ১ মাস গেল, ২ মাস গেল। ধীরে ধীরে পুরো বছর কেটে গেল। আকাশের অপেক্ষা এখন অস্থিরতায় বদলে যেতে লাগল। শেষে একদিন স্ত্রীর হাত ধরে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার সাহেব, আমার স্ত্রীরই চেক আপ করুন। শেষ পর্যন্ত এ কবে মা হবে? আমাকে একটা ছেলে জন্ম দিয়ে দেবে? আকাশ অশিক্ষিতের মতো প্রশ্ন করল। ডাক্তার কঠোর দৃষ্টিতে তার দিকে তাকালেন। বাবা বা মেয়ে দেওয়া ভগবানের হাতে, মেয়ের হাতে নয়। ডাক্তার মানা করলেন, কিন্তু আকাশের জেদ ছিল যে তার স্ত্রীর চেক আপ করা হোক। ডাক্তার চেক আপ করে নিলেন। যখন রিপোর্ট আকাশের হাতে তুলে দিলেন, তার চোখের সামনে মাটি আকাশ ঘুরতে লাগল। মাফ করবেন আকাশজি, আপনার স্ত্রী মা হতে পারবেন না। আকাশ ফাটা ফাটা চোখে রিপোর্ট দেখছিল। ডাক্তার তাকে ঘর থেকে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। সে চুপচাপ বাড়ি ফিরল, কিন্তু তার মনের পৃথিবী উজাড় হয়ে গিয়েছিল।
এখন তাকে বারবার তার ৩ মেয়ের কথা মনে পড়ত। নিঃসন্তান হওয়া মানে কি তা সে এখন বুঝতে পেরেছিল। সে উঠতে বসতে মাকে শুধু এই প্রশ্ন করত, মা আমাকে বলো, অনামিকা আমার মেয়েদের নিয়ে কোথায় গেছে? শাশুড়ি কি জবাব দেবে? সে নিজেও জানে না অনামিকা কোথায়। আকাশ পাগলের মতো পুরো শহরে অনামিকাকে খুঁজতে লাগল, এমনকি সে তার বৃদ্ধা মায়ের কাছেও পৌঁছে গেল। মা যখন শুনল অনামিকাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে, তখন সে ঘাবড়ে গেল। সে জানাল যে অনামিকা তার কাছে আসেনি। এখন আকাশের পায়ের তলা থেকে মাটি সরে গেল। কিন্তু মা অনামিকার কয়েকজন বান্ধবীর নাম বলল, যাদের কাছে সে যেতে পারে। খুঁজে খুঁজে আকাশ শেষ পর্যন্ত অনামিকার সন্ধান পেল। সে অনামিকার সেই বান্ধবীর বাড়ি পৌঁছল। বান্ধবী দরজায় দাঁড়িয়ে তাকে জানাল পাশের বাড়িতে অনামিকা থাকে। বাড়ি কি? একটা ভাঙা ঘর, যার দরজার জায়গায় বস্তার একটা পর্দা ঝুলছে। সে ভারী পায়ে দরজার সামনে পৌঁছল। তীব্র ঠান্ডা, ঠান্ডা হাওয়া, এমন যে শরীরে যেন সূচ ফুটছে। আকাশ মোটা জ্যাকেট আর টুপি পরেছিল। কাঁপতে থাকা হাতে দরজার সামনে তার হুঁশ উড়ে গেল। সামনে মাটিতে চাটাইয়ের উপর তার ৩ মেয়ে শুয়ে আছে। অনামিকা সেলাই মেশিন রেখে তার উপর ঝুঁকে আছে। হয়তো সে নিজের জীবিকা চালাতে কাপড় সেলাই করত। ঘরের অবস্থা খুব খারাপ। এক কোণে পানির একটা মাটির কলসি রাখা, খাটিয়ার মতো কিছু নেই মেয়েদের আর। অনামিকার জামা ছিঁড়ে যাচ্ছে। আওয়াজ পেয়ে অনামিকা মাথা তুলে তাকাল। কে এসেছে? তার গলা কাঁপছিল। সময়ের কঠোরতা তাকে সময়ের আগেই বৃদ্ধা করে দিয়েছে। আকাশ ধীরে ধীরে ভিতরে অনামিকার কাছে গিয়ে বসল। আমাকে মাফ কষে দাও অনামিকা, আমি আকাশ। তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। সে সেখানে বসেই কাঁদতে লাগল। অনামিকার হাত থেকে কাপড় পড়ে গেল। ৩ মেয়েও আওয়াজ শুনে উঠে বসল। তারা ভয় পেয়েছিল। তাড়াতাড়ি মায়ের কাছে এসে জড়িয়ে ধরল। আমার কাছে এসো বাচ্চারা। আকাশ স্নেহ করে মেয়েদের ডাকতে চাইল। ছোট্ট মেয়ে তাকে দেখেই কাঁদতে শুরু করল। মেয়েরা মায়ের ভিতরে লুকোতে লাগল। না মাম্মি, আমরা পাপার কাছে যাব না। বড় মেয়ে একটু বুদ্ধিমতী, সে স্পষ্ট বলল। আকাশ লজ্জায় মাটিতে গাড় হয়ে গেল। আমাকে মাফ করে দাও অনামিকা। আমি মা আর বোনদের কথায় ভরসা করে তোকে ডিভোর্স দিয়ে দিয়েছি। যদিও আমি সিঙ্গাপুর যেতে পেরেছি আর ডিভোর্স দিয়ে দিয়েছি। যদিও কারণে আমি সিঙ্গাপুর যেতে পেরেছি আর আমার অবস্থা ভালো হয়েছে। আমার মেয়েরা, এদের এই অবস্থায় আমি দেখতে পারি না। আমি আবারই কিনে নেব। তুই সেখানে মেয়ের নিয়ে থাকবি। আমি এদের মাসের খরচ তোকে দিতে থাকবো। আমার দায়িত্ব। তুই সেখানে মেয়ের নিয়ে থাকবি। দুহাত জোড় করে আকাশ কেঁদে কেঁদে বলছিল। অনামিকাও তাকে দেখল। মেয়েরা ২ দিন ধরে ক্ষুধার্ত, আর তার কাছে তাদের খাওয়ানোর কিছু নেই। হয়তো ভগবান আকাশের মনে দয়া ঢেলে দিয়েছেন। সে চুপ হয়ে রইল। আকাশ তাড়াতাড়ি আলাদা বাড়ির ব্যবস্থা করে দিল। পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো বাড়ি। অনামিকা মেয়েদের নিয়ে সেখানে চলে গেল। কিন্তু এক দুর্ঘটনায় আকাশের একটা পা কেটে যেতে হলো। সে ব্যবসা চালিয়ে যেত, কিন্তু আর কেউ তার সঙ্গে বিয়ে করতে রাজি হলো না। তার দ্বিতীয় স্ত্রীও তাকে ছেড়ে চলে গেল। বাড়িতে বসে থাকা ৩ বোন বৃদ্ধা হতে লাগল। কেউ তাদের বিয়ের প্রস্তাব নিয়ে এল না। শাশুড়ির এক অদ্ভুত রোগ হলো, সে আর খেতেও পারত না। এসব কিছুই অনামিকা আর তার মেয়েদের উপর করা অত্যাচারের ফল ছিল। অনামিকার শাশুড়ি দিনরাতও ক্ষমা চাইত আর আকাশকে বলতো যেন, যাতে সে তার কাছে ক্ষমা চাইতে পারে আর তার বার্ধক্য শান্তিতে কাটে। কিন্তু আকাশ তার কাটা পায়ের দিকে তাকিয়ে ভাবত, তারা অনামিকার সঙ্গে যেমন আচরণ করেছে, তাদের সবার সঙ্গেও তেমনই হওয়া উচিত ছিল। জীবনে যা করা হয় তার ফল একদিন না একদিন ফিরে আসে। মেয়েদের প্রতি অবহেলা আর লোভের বিনিময়ে
যে পরিবার অন্যায় করেছিল তারা নিজেরাই সেই অন্যায়ের শাস্তি ভোগ করল। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এর থেকেও মজার ভিডিও দেখতে আমার চ্যানেলে আপলোড করা সর্বশেষ ভিডিওটি অবশ্যই দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে।